এখন আমরা পড়ব ডাব্লিউটিও, যার ফুল ফর্ম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। দেখো, তাহলে এটা নামের মধ্যে আমরা বুঝতে পারছি ট্রেড মানে বাণিজ্য। তাহলে পৃথিবীর যে বাণিজ্য সংক্রান্ত একটা অর্গানাইজেশন বা সংগঠন, তাকে এক কথায় কি বলছি বলো? ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। মাথায় রাখবে, পৃথিবীর প্রত্যেকটা দেশ কোনো না কোনো শিল্প সঙ্গে যুক্ত বা কোনো না কোনো কিছু উৎপাদন করছে। এবার দেখো, তাহলে এই যে উৎপাদনগুলো করছে, কোন দেশ কিভাবে রপ্তানি করবে, কিভাবে আমদানি করবে, বা কতটা পরিমাণে শুল্ক দেবে বা ট্যাক্স দেবে, প্রত্যেকটা জিনিস তোমার একটা সংগঠন ঠিক করে, যার নাম কি? ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আর মাথায় রাখবে, এই যে ডাব্লিউটিও যেটা, এটা কিন্তু একবারে আসেনি। এর আগে যেটা ছিল সেটা হচ্ছে গ্যাট নামে একটা সংস্থা ছিল, জিএ ডাবল টি। গ্যাটের ফুল ফর্ম কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্রিপস। 1995 সালে এই যে গ্যাট, এটা পুরোপুরি তোমার বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হয়ে গিয়ে এর সাকসেসার হিসাবে কোনটা আসে তোমার? সেটা হচ্ছে ডাব্লিউটিও বা ওট। তাহলে বোঝা গেল ওট কি। এবার দেখো, ওটের গঠনটা দেখো। ওট বিশেষ করে পৃথিবীর উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ, প্রত্যেকটা দেশের যে বাণিজ্য ব্যবস্থা, সেটাকে পুরোপুরি ট্রান্সপারেন্ট বা স্বচ্ছভাবে করার জন্য একটা সংস্থা তৈরি করেন। আর এই যে সংস্থা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বৃহৎ বাণিজ্যিক সংস্থা, যাদের কাজ কি? প্রত্যেক দেশের যে বাণিজ্যিক তোমার স্বার্থ যেগুলো, বাণিজ্যিক নীতি যেগুলো, বাণিজ্যিক উদ্দেশ্য যেগুলো, সেগুলোকে তোমার ঠিক করা। আর একটা জিনিস দেখো, এদের মূল উদ্দেশ্য সব কিছু ন্যায়সঙ্গতভাবে তোমার করা। মানে দেখো, ধর যে দেশগুলো উন্নত তারা বেশি সুবিধা পাবে, যেগুলো উন্নয়নশীল বা অনুন্নত তারা কম সুবিধা পাবে, এগুলো না। প্রত্যেককে একটা সমান এবং সঠিকভাবে তোমার প্রত্যেকটা জিনিসের ব্যবস্থা করে দেওয়াই হচ্ছে এর মূল উদ্দেশ্য। এবার দেখো নীতি দেখো, ওটের যে নীতিগুলো ছিল ডাব্লিউটি এর, প্রথম দেখো বৈষম্য নিরসনের নীতি। মাথায় রাখবে, এর আগে একটা নীতি ছিল যার নাম হচ্ছে MFN। MFN মানে হচ্ছে দ্য মোস্ট ফেভার্ড নেশন। তার মানে দেখো, যে সমস্ত দেশগুলো MFN এর আন্ডারে ছিল, তারা হচ্ছে তোমার সব থেকে ভালো সুবিধা পেত শিল্পের ক্ষেত্রে। ধরো বিভিন্ন জিনিস তুমি আমদানি করছো, তোমার ট্যাক্স কম লাগছে, বাইরের দেশে তুমি বিক্রি করছো, সেখানে ট্যাক্স কম। তাহলে সব থেকে সুবিধা কারা পেত? MFN। এর ফলে দেখো, আমাদের যে পুরোপুরি দেশের মধ্যে বা পুরোপুরি বিভিন্ন দেশের মধ্যে একটা বৈষম্য তৈরি হচ্ছিল। যারা MFA এর আন্ডারে ছিল তারা সুবিধা বেশি পাচ্ছে, যারা এর আন্ডারে নেই তারা সুবিধা কম পাচ্ছে। এবার দেখো, যখন WTA এলো, WTA হচ্ছে সব থেকে বড় সংগঠন, এ কি করলো? এই যে বৈষম্যটা পুরোপুরি হটিয়ে দিল। এদের উদ্দেশ্য কি ছিল? প্রত্যেকটা দেশকে সমান সুবিধা দেওয়া, সে উন্নত দেশ হোক বা তোমার অনুন্নত দেশ হোক। এর ফলে আমরা কি করতে পারছি? বিভিন্ন দেশের মধ্যে বৈষম্যগুলোকে হটিয়ে দিতে পারছি। সেকেন্ড দেখো, পরস্পর দেওয়া নেওয়া যেটা, এটা একটা ভাইটাল জিনিস। ধর একটা সিম্পল এক্সাম্পল দিই, ধরো আমাদের ইন্ডিয়া। ইন্ডিয়া তোমার কাপড় শিল্পে উন্নত বা কার্পাস শিল্পে উন্নত। এবার ধরো জাপান, যেটা জাপান কিসে উন্নত? তোমার লোহ ইস্পাতে উন্নত। তাহলে ইন্ডিয়া বা আমরা কি করতে পারি? জাপানকে কাপড় দিতে পারি, কাপড় জাপান থেকে লোহা নিতে পারি। তাহলে এই যে নেওয়া দেওয়ার নীতিগুলো প্রত্যেকটাই কে তোমার মেনটেন করে? পুরোটাই কিন্তু ডাব্লিউটিও। এর ফলে দেখো, দুটো দেশেরই কি হচ্ছে? তোমার বৈদেশিক বাণিজ্য খুবই সহজ হচ্ছে এবং দুটো দেশের পক্ষে সেটা লাভবান। তারপর দেখো, প্রতিশ্রুতি পালনের বাধ্যবাধকতা, এটা একটা ভাইটাল জিনিস। ধরো আমরা অন্য একটা দেশ থেকে কোনো একটা জিনিস নিলাম, ধরো জাপান থেকে আমরা লোহা নিলাম। এবার লোহা নেওয়ার সময় কি বললাম? তোমরা আমাকে লোহা দাও। তোমরা যখন অন্য একটা জিনিস আমাদের দেশে বিক্রি করবে, তার ক্ষেত্রে আমরা ট্যাক্সটা অনেক কমিয়ে দেবো। এবার ধরো আমাদের নেওয়া হয়ে গেছে, অনেক সময় কি হয়, কাজ শেষ তো সব কিছু ভুলে যায়। পরে যখন জাপান যখন সেই জিনিসটা বিক্রি করতে আসছে, আমরা কি বলেছিলাম? ট্যাক্সটা কমাবো। বা ট্যাক্স বা শুল্ক ছাড় না দিয়ে কি করছি? বেশি করে দিচ্ছি। বাট যখন আমরা ডাব্লিউটি এর আন্ডারে থাকছি, ডাব্লিউটি এর কাছে কি থাকছে? প্রত্যেকটা আমাদের এগ্রিমেন্ট লিপিবদ্ধ থাকছে। তাহলে ডাব্লিউটিও কি করবে? আমাকে বাধ্য করবে, যেহেতু আমি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম। তাহলে এই যে প্রতিশ্রুতি পালন, এগুলো করতে সব থেকে বেশি সাহায্য করছে কে? ডাব্লিউটিও। তারপর দেখো স্বচ্ছতা, যেটা এটা বলে দিই, ডাব্লিউটি এর আন্ডারে যত যা কাজগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ। ধর যে সমস্ত নিয়মগুলো আসছে সেগুলো স্বচ্ছ। প্রত্যেকটা দেশকে তোমার নিয়মগুলো মেনে চলতে হবে। যে সিদ্ধান্তগুলো হচ্ছে, কোনো একটা দেশ হট করে নিতে পারবে না, সবাইকে এক জায়গায় বসে তবেই তোমার সিদ্ধান্তে আসতে হবে।
তারপর প্রত্যেকটা কোটা যেগুলো আছে কোটাগুলো তোমাকে মেনটেন করতে হবে, বাণিজ্যের গতি প্রকৃতি কী, নির্ভরশীলতা কী, প্রত্যেকটা জিনিস তোমাকে মেনটেন করতে হবে। আর দেখো বাণিজ্যিক রক্ষা কবচ দেখো যেটা, এটা বলে দিই। রক্ষা কবচ মানে কি বলো তো? ধরো আমরা যখন কোনো প্রবলেমে পড়ি আমরা কি বলি, ভগবান বা ঈশ্বর আমাদেরকে বাঁচাবে। এবার দেখো একদম সেম। তাহলে কোনো দেশ যখন তোমার শিল্পের ক্ষেত্রে সমস্যায় পড়ছে, তো তাদেরকে বাঁচাবে কি তোমার WTO, সে যে ধরনের সমস্যাই হোক না কেন। ধরো আর্থিক যদি তোমার ক্ষতি হয় সেখানেও তোমার অর্থ দিয়ে হেল্প করবে, তোমার প্রতিযোগিতার বাজারটাকে ঠিকঠাক করবে, প্রত্যেকটা কাজে তোমাকে সাহায্য করছে বলো তোমার WTO। বা দেখো যে আঞ্চলিক মুক্ত বাণিজ্য যেগুলো বা দেশের স্বার্থ রক্ষা, প্রত্যেকটা কাজে সাহায্য করছে আমাকে WTO। এবার পড়বো আমরা যেটা, সেটা হচ্ছে WTO এর উদ্দেশ্য বা কার্যাবলী। তাহলে উদ্দেশ্যগুলো আমরা আগেই বলে এসেছি, আবার দেখো কি বলা আছে, বিশ্ব বাণিজ্য সংক্রান্ত সাধারণ নীতি প্রণয়ন। তাহলে আমাদের এই যে ট্রেডটাকে, এটাকে গ্লোবালি করে নেবো, আর নীতিটা কি হবে, পুরোপুরি সাধারণ। তারপর দেখো উন্নত উন্নয়নশীল দেশের বাণিজ্যিক সম্পর্ক মূল্যায়ন করা। এবার প্রথমেই বললাম উন্নত দেশ সব দিকে সুবিধা বেশি পায়, উন্নয়নশীল কম পায়, সেটা কিন্তু না। ওটের আন্ডারে সবার সম্পর্ক একটা ঠিকঠাক রাখা। আমদানিকৃত দ্রব্যাদি দেশজ পণ্যাদির মতোই সমান দৃষ্টিকোণও দেখা যায়। এবার দেখো অনেক সময় কি হয়, মানে আমরা যেগুলো আমদানি করছি সেগুলোকে ঠিকঠাকভাবে ফলো করছি না বা দেখছি না, আমরা দেশজ পণ্যকে বেশি গুরুত্ব দিচ্ছি, সেটা কিন্তু না। সবাইকে তোমার ঠিকঠাকভাবে দেখতে হবে। তো দেখো আন্তর্জাতিক বাণিজ্য উদারীকরণের নীতি, এটা বলে দিই। দেখো যদি আমরা লিবারাইজেশনের নীতিতে অংশগ্রহণ না করি, তাহলে কিন্তু এই যে গ্লোবালাইজেশন, যেটা মানে আমার দেশের জিনিস অন্য দেশে যাচ্ছে, অন্য দেশের জিনিস আমার দেশে আসছে, এই জিনিসটা কিন্তু পুরোপুরি স্টপ হয়ে যাবে। তার কারণ দেখো, ধরো আমরা কি বললাম, বাইরের দেশকে আমরা বাণিজ্য করতে দেবো না। তাহলে এটা সিম্পল, দেখো আমাদের যে ইলেকট্রিক জিনিসগুলোর দাম কম, পুরোটাই কারণ কি, চাইনা মার্কেট। তাহলে ওদের জিনিসগুলো আসবে? নিশ্চয়ই না। তাহলে ওদের যে ক্ষতি হবে সঙ্গে সঙ্গে আমাদেরও হবে। তাহলে এই প্রত্যেকটা জিনিসই কি বলো তোমার এর উদ্দেশ্য ছিল। কার্যাবলী দেখো, বিশ্ব বাণিজ্য সংস্থা নির্ধারিত নীতিসমূহের অনুসরণ করা। তাহলে ওর যে তোমার নীতিগুলো দিয়েছে সেগুলোকে তোমাকে মেনে চলতে হবে। সেকেন্ড দেখো, বিভিন্ন উদ্দেশ্য গৃহীত চুক্তি রূপায়ণে সহায়তা করা। তাহলে যে সমস্ত তোমার চুক্তিগুলো গৃহীত হচ্ছে প্রত্যেকটা জায়গায় ওটের আন্ডারে যে দেশগুলো আছে তাদেরকে সহায়তা করতে হবে। পরে দেখো বিশ্ব বাণিজ্য সংক্রান্ত গৃহীত চুক্তির শর্তসমূহ লঙ্ঘিত হচ্ছে কিনা তদারকি করা। তাহলে ওর যে চুক্তিগুলো করেছে সেগুলো সবসময় মেনটেন হচ্ছে কি না সেগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। তাহলে এইগুলো কি আসছে বলো তোমার উদ্দেশ্য, আর ভিতরে যাচ্ছি না। এবার বলি ওট পড়তে গেলে, WTO পড়তে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে ট্রিপস। দেখো ট্রিপসটা কি, দেখো ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। এটা কি দেখো, ধরো একটা সিম্পল জিনিস বলে দিই। আগে WTO দেখো কি বলছে, ট্রিপসটা দেখো কি বলছে, সৃজনশীলতার ফসল হলো মেধাতত্ত্ব। সৃজনশীলতা কেন বলছি দেখো, এবার একটা সিম্পল জিনিস, এই মেধাতত্ত্বের প্রকারগুলো দেখো তাহলে বুঝতে পারে। প্রথম দেখো পেটেন্টের অধিকার। পেটেন্ট মানে মাথায় রাখবে, ধরো এখানে বলছে দেখো কোনো ব্যক্তি বা সংস্থা মননশীলতা ও গবেষণার দ্বারা বাণিজ্যিক উদ্দেশ্যে যে সূত্র, নকশা, উৎপাদন প্রক্রিয়া ইত্যাদি আবিষ্কার করেন তা উক্ত ব্যক্তি বা সংস্থারই সম্পত্তি, অন্য কেউ কিন্তু অনুমতি ছাড়া নিতে পারবে না। ধরো একটা সিম্পল বলে দিই, ধরো এখন তোমার মাহিন্দ্রা যে গাড়ির কোম্পানি, সে একটা মডেল তৈরি করলো, বা দেখবে অনেক সময় বাইকের মডেল আসে না, KTM বা তোমার পালসারের এইগুলো। এবার KTM বা পালসার যে মডেলটা তৈরি করলো, অন্য একটা কোম্পানি সেম মডেল তৈরি করে দিল, সেটা কি পারবে? নিশ্চয়ই না। তাহলে এটা দেখছে কে বলো, তোমার ট্রিপস। একে কি বলছি আমরা, পেটেন্টের অধিকার। বা দেখো অনেক সময় হয় না তোমার দার্জিলিংয়ের চা, তো দার্জিলিংয়ের চা মানে যেটা দার্জিলিং থেকে উৎপাদন হচ্ছে, তুমি আমি কি করলাম, আমাদের এলাকায় চা উৎপাদন করে ট্যাগলাইন দিয়ে দিলাম দার্জিলিংয়ের চা, সেটা কি পারবো? নিশ্চয়ই না। তাহলে যে জিনিসটা যার, তার অধিকারটাকে তোমার অক্ষুণ্ণ রাখতে হবে। সেকেন্ড দেখো কপিরাইট। কপিরাইট মানে কি বলো তো, একটা নর্মাল ভাষায় বলি, ধরো তুমি কোনো জায়গায় একটা তুমি কবিতা পড়লে, কবিতা পড়ে সেই সেম কবিতা তুমি নিজের নামে ছেপে দিলে, সেটা চলবে? নিশ্চয়ই না। এটাকে কি বলছি বলো আমরা, কপিরাইট। তাহলে এখানে কিন্তু কপিরাইটের উদ্দেশ্যে কোনো কিছু ব্যবহার করা যাবে না। বলাই আছে দেখো, লেখকের প্রকাশিত লেখা হতে পারে গল্প, প্রবন্ধ, গান। দেখো সঙ্গীত শিল্পীর রেকর্ড করা গান বা চিত্রকের আঁকা ছবি অনুমতি ছাড়া কিন্তু আমরা কোনো জায়গায় ব্যবহার করতে পারবো না। ধরো একটা সিম্পল বলি, ওই কিছুদিন আগে একটা দেখবে গান খুব ভাইরাল হয়েছিল তোমার, ওই কি যেন বলে সেই গাঁদা ফুল না কি ফুল, দেখো ওটা কিন্তু লেখা যেটা, সেটা হচ্ছে কার, আমাদের পশ্চিমবঙ্গের একজনের। এবার ওর অনুমতি ছাড়া তোমার গানটা গাওয়া হয়েছে বলিউডে।
এর ফলে কি দেখো এ কি বলছে তোমার কেস করে দেবো, অবশ্যই পারে, কারণ গানটা কার, যে গেয়েছে তার প্রথম। এবার এটাকে কি বলছি বলো, কপিরাইট। তাহলে অ্যাকচুয়াল জিনিসটা যার, তার কিন্তু তোমার সম্মতি ছাড়া কোনো কিছু আমরা করতে পারবো না। আর দেখো থার্ড, দেখো ট্রেডমার্ক, যেটা ট্রেডমার্ক কি বলছে দেখো, ট্রেডমার্ক হলো অন্য বিপণে কোম্পানির অধিকারের প্রকাশ করে, যেটা কেউ নকল করতে পারবে না। একটা সিম্পল ট্রেডমার্ক দেখো, বিভিন্ন কোম্পানির ধরো রেডমি, পিছনে দেখবে এমআই লেখা থাকে, তাহলে এমআইটা একটা ট্রেডমার্ক। ধরো তুমি একটা নতুন কোম্পানি করলে, হ্যাঁ, কোম্পানি করে ওরকম একটা তুমি এমআই দিয়ে চালিয়ে দিলে চলবে? নিশ্চয়ই না। বা অ্যাপেলের যে ম্যাকবুকগুলো হয় দেখবে একটা অ্যাপেলের একটা সিম্বল দেওয়া থাকে, তুমি একটা নতুন একটা কোম্পানি করলে সেখানে সিম্বলটা ওই দিলে, নিশ্চয়ই না। তাহলে একটা কোম্পানির ট্রেডমার্ক অন্য কেউ অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। আরেকটা দেখো যেটা, সেটা হচ্ছে ভৌগোলিক নির্দিষ্টতা সংক্রান্ত অধিকার। এটা একটা সিম্পল উদাহরণ দিই, একটু আগেও বললাম, ধরো কোনো কোনো জিনিস কোনো কোনো এলাকায় ভীষণ বিখ্যাত, দার্জিলিংয়ের চা যেমন ভীষণ বিখ্যাত, তাহলে যে চাটা দার্জিলিং থেকে উৎপন্ন হচ্ছে তাকেই আমরা দার্জিলিংয়ের চা বলবো। এখন দেখবে নকল জিনিসটা খুব ছয়ে গেছে ভীষণভাবে, ধরো অন্য কোনো জায়গায় চা হচ্ছে দার্জিলিংয়ের নামে চালিয়ে দিচ্ছি, বা ধরো জয়নগরের মোয়া আমরা সবাই জানি ভীষণ বিখ্যাত, ভীষণ টেস্টি, ধরো লোকালি কেউ তৈরি করছে ট্যাগলাইন দিচ্ছে কি জয়নগরের মোয়া। তো এই জিনিসগুলো কিন্তু করলে হবে না। বা দেখো ফ্রান্সের শ্যাম্পেন যেটা, সেটা হচ্ছে ফ্রান্সের জন্য বিখ্যাত, এবার ধরো আমাদের দিকে এইদিকে সব হারিয়া ফাড়িয়া কি আছে এই দিয়ে তোমার স্যাম্পেল বলে চালিয়ে দিল, সেটা কি চলবে? নিশ্চয়ই না। তো যে জিনিসটা যেখানে উন্নত সেটা সেখানেই রাখতে হবে তোমার। পরে দেখো সমালোচনা দেখো, প্রথম যেটা বলছে, এবার বলে দিই, এর কিন্তু সমালোচনা খুব কমই আছে, কিন্তু যেগুলো আছে সেগুলো হচ্ছে, প্রথম, ওট মুক্ত বাণিজ্যের অর্থনীতির উন্নতি সাধনের লক্ষ্যে আয় বৈষম্য হ্রাসের পরিবর্তে ধনী দরিদ্র দেশের মধ্যে ব্যবধান বৃদ্ধি করে করে দেখো। এবার এটা বলে দিই, এটা কিন্তু অনেকটা দায়ী আমরা। ধরো যারা ধনী দেশ বা উন্নত দেশ, তাদের শিল্পটা বেশি, তারা সুবিধা নর্মালি বেশিই পাবে, আর যাদের মধ্যে শিল্পটা কম তারা কমই পাবে। সেকেন্ড দেখো কি বলছে, শ্রম সম্পর্কের অবনতি ঘটেছে। যেমন দেখো, উৎপাদন বৃদ্ধির তাগিদে শ্রমিকের ওপর কাজের বোঝা চেপেছে, কিন্তু সে মুনাফা তোমার শ্রমিকরা পাচ্ছে না। তাহলে মানুষের মধ্যে একটা কম্পিটিশান, ভীষণ কম্পিটিশান, কি আমরা উৎপাদন বাড়াবো, এর ফলে শ্রমিকের ওপর চাপ বাড়াচ্ছি, কিন্তু আলটিমেট দেখবে শ্রমিকের যে দিন শেষে মজুরি 300 টাকা, সে 300 টাকাই পাচ্ছে। ম্যাক্সিমাম লাভটা কাদের কাছে যাচ্ছে, যারা তোমার মালিক তাদের কাছে। লাস্টে দেখো, পরিবেশ দূষণের শিকার হয়েছে। মাথায় রাখবে, আমরা যতই উন্নতির উপরের দিকে এগিয়ে যাই না কেন, আমরা কিন্তু পরিবেশের ক্ষতি করেই এগোচ্ছি। তার মানে কি, ডেভেলপড হওয়ার অর্থই হচ্ছে দূষণটা বাড়া। ফোর্থ দেখো, ওটের সিদ্ধান্তসমূহ অনেকাংশ অকার্যকারী বা অপ্রতিনিধিত্বমূলক, যেটা তার কারণ দেখো, সবসময় কিন্তু ওটের যে সিদ্ধান্ত সব দেশ মেনে চলছে না, এবং সবসময় কিন্তু এটা ঠিকঠাকভাবে তোমার গ্রহণও করা হয় না। আর দেখো, উন্নত দেশ ওটের সিদ্ধান্ত গ্রহণকে খুব বেশি মাত্রায় প্রভাবিত করেছে। আমি বারবারই বলছি, এই ক্ষেত্রে দেখবে যে দেশটা উন্নত তাদের কিন্তু শিল্প বেশি, সব বেশি, অতএব তাদের কি হয়েছে বলো, উন্নত হয়েছে। লাস্টে কি দেবো, একটা উপসংহার দেবো। দেখো আমি একটা সিম্পল জিনিস বলি, এর মধ্যে কিছু ত্রুটি পেলেও এর মধ্যে কিন্তু ভালো দিকটা সব থেকে বেশি। তার কারণ দেখো, যখন ডাব্লিউটিও আসেনি তখন দেখবে দেশের মধ্যে বৈষম্যটা ভীষণ বেশি ছিল, মানে যার পাওয়ার বেশি, যার ক্ষমতা বেশি, সব থেকে বেশি ক্ষমতা সে লাভ করতো, কিন্তু অন্যরা অতটা ক্ষমতা ভোগ করতো না। তাহলে ওট আসার পর থেকে বা ডাব্লিউটিও আসার পর থেকে এটা অনেকাংশেই কী হয়েছে বলো, ঠিকঠাক হয়েছে। অতএব বলতে পারি, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ডাব্লিউটিও এর একটা অন্যতম ভূমিকা আছে।